আসসালামু আলাইকুম। আজকে একটি রিপোর্ট, আবার রিমান্ডে আনিসুল সালমান বললেন কোটা আন্দোলনের পক্ষে ছিলেন। আনিসুল হক এবং সালমান এফ রহমান যেন দুটা জুটি আর কি, একসঙ্গে তাদেরকে আদালতে আনা হচ্ছে, আবার রিমান্ডে পাঠানো হচ্ছে। এবার ওই দফায় আবার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত, এবং বিভিন্ন যেই তাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে সেই ব্যাপারে। কিন্তু উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে, এবার তাদেরকে আদালতে আনা হয়েছে ভোর 6টার সময়। 7টার মধ্যে আদেশ দেন, ফলে সকাল সকাল তাদেরকে আবার রিমান্ডে পাঠানো হয়। আমার যেটা ধারণা করি যে, যেহেতু আদালত অঙ্গনে এই আসামিদেরকে কোনোভাবেই আর নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, এবং যেভাবে কিল, চর, থাপ্পড়, ঘুষি, লাথি এবং একই সঙ্গে যে ডিম নিক্ষেপ হচ্ছে, সেটা থেকে বাঁচতে সম্ভবত পুলিশ একটা নতুন টেকনিক নিয়েছে। সেই টেকনিক হচ্ছে ভোর ভোর, অর্থাৎ আদালত পাড়ার জমে ওঠার আগেই, পাবলিক বা আইনজীবীর আসার আগেই যাতে তাদের মানে রিমান্ড বা আদালতের যে কাজটা, তাদের উপস্থিতিটা, সেটা যাতে শেষ হয়ে যায়, পরে যাতে সেই চাপটা সামাল দিতে না হয়, এটা ভালো। এবং কালকে দেখলাম যে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছে যে আদালতে যে হামলা, যে ঘটনাগুলো ঘটছে, সেটা কোনোভাবে গ্রহণযোগ্য না। তো গ্রহণযোগ্য না, কিন্তু এটা ঠেকানোর উপায় কি? উপায়ও তো নেই, কারণ যে তাদের উপর যে ক্ষোভ, সেই ক্ষোভগুলো যখনই কি আদালতে আসছে, তখন মানুষ বা আইনজীবীরা প্রকাশ করছে। আইনজীবীরা আসলে মূলত, যে আইনজীবীরা স্লোগান দিচ্ছেন, হামলা করতে উদ্যত হচ্ছেন, তারা বিএনপিরই কর্মী, আইনজীবী হিসেবে তারা কাজ করেন। এখন আরেকটি তাহলে বোঝা গেল যে এখন যারা ভিআইপি আসামি আওয়ামী লীগের, তাদের ক্ষেত্রে ভোর ভোর সকাল সকাল এই কাজটা সারা হবে, অথবা ভোরবেলায় নিয়ে এসে খুব দ্রুত এই আদালতের যে বিচারিক কার্যক্রম, সেটা শেষ করা হবে। আরেকটা কথা বলেছেন যে, দুইজনেই বলেছেন যে তারা কোটা আন্দোলনের পক্ষে ছিলেন। সেটা অবশ্য দেখা গেছে তার শেষ মুহূর্তে তারা নেগোসিয়েশন করছিলেন, এবং ওবায়দুল কাদের যে বলছিলেন যে স্বঘোষিত রাজাকারদেরকে মোকাবেলা করতে ছাত্রলীগই যথেষ্ট, অর্থাৎ একজন উস্কানি দিয়েছিলেন, সেই ওবায়দুল কাদেরের ভূমিকা দেখা গেল না, বা আওয়ামী লীগের কোনো নেতাদের ভূমিকা দেখা গেল না। ভূমিকা দেখা গেল ব্যবসায়ী সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তিনিও আর সেই অর্থে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোনো নেতা না হলেও, শেষের দিকে এই দুইজনের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল, এবং শেখ হাসিনা হয়তো তাদেরকে বিশ্বাস করত। তো তারা যখন যেই মুহূর্তে আসলেন, বললেন যে আজকেই আলোচনা হবে, তোড়জোড় শুরু করলেন, তখন অলরেডি অনেক লেট। ইতিমধ্যে গণহত্যা প্রথম পর্ব শেষ হয়ে গেছে, যেখানে 3 থেকে 400 মানুষ মারা গেছে। তো তখন তারা স্লোগান তুললো যে তোর কোটা তুই নে, আমার ভাইকে ফিরিয়ে দে। তো তখন সেন্টিমেন্টালটা হলো এই যে, কোটার দাবি তারা মানলো অনেকগুলো প্রাণ ঝরিয়ে। তো তখন তো শিক্ষার্থীদের কাছে এটা গ্রহণযোগ্য না, কেননা তার সহকর্মীদেরকে বুকে গুলি চালিয়ে হত্যা করা হবে, আর তার বিনিময়ে তারা কোটা আন্দোলন জয়যুক্ত হয়েছে বলে উল্লাস করবে, বিজয় মিছিল করবে, সেটা করবে না। বরং এই রক্তপাতের মধ্য দিয়ে তখন ইতিমধ্যে চলে গেল সরকার পতনের 1 দফা দাবিতে। তো শেষের দিকে সালমান এফ রহমান বা আনিসুল হকের উদ্যোগ আয়োজন আমরা দেখেছিলাম টেলিভিশনে, কিন্তু সেটা কিন্তু আর গ্রহণযোগ্য হয়নি। তো সেই কারণে এখন যতই তারা বলুক না কেন যে তারা কোটা আন্দোলনের পক্ষে ছিলেন, সেটা গ্রহণযোগ্য হবে না। এই কারণে যে, শুরুতে তাহলে আপনারা কোথায় ছিলেন? আইনমন্ত্রী আনিসুল হক বলেনি যে আদালতের অপেক্ষা করতে হবে, সব আদালতের উপর নির্ভর করছে, আদালতে আলোচনা হবে, এবং কোটা আন্দোলনকারীরা তাদের কোনো বক্তব্য থাকলে তারা আদালতে যাক, এ ধরনের হাইকোর্ট দেখানো হয়নি? হাইকোর্ট দেখানো হয়েছে, তো হাইকোর্ট, জজ কোর্ট, সবকিছু তাদেরকে দেখানো হয়েছে। তো এবং ছাত্র সমাজ জানে যে বাংলাদেশের তারা যে আদালত বিচার প্রতিষ্ঠা করেছিল, এটা হচ্ছে একটা জোট চুরির জন্য এবং জাল জালিয়াতির জন্য। তারা তাদের মতন করে ব্যবহার করবে আদালতকে সামনে রেখে, যাতে মানুষ বলতে না পারে যে এটা কোনো অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। বলবে যে স্বাধীন আদালত, তারা যেটা রায় দেবে তার উপরে তো কোনো কথা বলা যাবে না। সেরকমই কিন্তু তাদের একটা মনোভাব ছিল। তো তারা যদি এতই বুঝতেন, এই সালমান এফ রহমান, আনিসুল হক, তারা কয় দফা
প্রধানমন্ত্রীর কাছে যে জোরে সোরে বলেছেন যে এখনই আলোচনা করেন, এই আদালত দেখায় লাভ নেই, এটা হবে না, বলছেন? কখনো বলেননি। বরং প্রধানমন্ত্রী যা যা বলেছেন সেই ইচ্ছাগুলো তারা পূরণ করেছেন সুকৌশলে। এবং আনিসুল হক তো ভয়ঙ্কর রকম অন্যায় কাজ করেছেন, কারণ গোটা 15 বছরের মধ্যে তিনি অধিকাংশ সময় ছিলেন মন্ত্রী, এবং আইন মন্ত্রণালয়, উচ্চ আদালত, নিম্ন আদালতকে জঘন্যভাবে ব্যবহার করেছে বিরোধী দল মত দমনের ক্ষেত্রে এবং বা নিপীড়নের ক্ষেত্রে। ফলে আজকে যতই তারা সাজুক না কেন যে তারা কোটা আন্দোলনের পক্ষে ছিলেন, এইটা আমার ধারণা যে গ্রহণযোগ্য হবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।